পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী আরও 50,000 পুলিশ নিয়োগের ঘোষণা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন সাটানো হলো বেগম জিয়ার বাড়ির গেইটে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না বলেই এই হয়রানি, মন্তব্য মির্জা ফখরুলের। কাটেনি গ্যাস সংকট, বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ। সমস্যা সমাধানে তিতাস আরও একদিন সময় চাইলেও মন্ত্রী বললেন লাগবে 2-3 দিন। সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। ক্ষুব্ধ যাত্রীরা, রেলমন্ত্রী বলছেন তেমন প্রভাব পড়বে না। এবং ভুল চিকিৎসার বিচারে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। আইনজীবীরা বলছেন অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই। প্রবাসের সময় সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। কাটেনি গ্যাস সংকট। গত কয়েকদিনের মতো এখনও রাজধানীতে এই সংকট অব্যাহত রয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা গাড়ির চালকদের। 1 মাসেরও বেশি সময় ধরে এই সমস্যা চললেও গত কয়েকদিনে এই সংকট আরও প্রকট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে সংকট সমাধানে আরও একদিন সময় চাইল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনগুলোতে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে মাইক্রোবাস, প্রাইভেট কার সহ অনেক যানবাহন। গ্যাস না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ অনেক জরুরি গাড়ি। 1 মাস ধরে এই সমস্যা মগবাজার, তেজগাঁও, শ্যামলী, গাবতলী সহ রাজধানীর অনেক এলাকার। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এমন গ্যাস সংকটে নাভিশ্বাস উঠেছে চালকের পাশাপাশি স্টেশন কর্তৃপক্ষেরও। লাইনে প্রচুর গাড়ি থাকে, দাঁড়ায় থাকে, ঠিকমতো গ্যাস পায় না এবং এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়। কোনো পাম্পে গ্যাস থাকে না, গ্যাস লইলে অল্প গ্যাস ঢুকে 30 টাকা 40 টাকার। 3 ঘন্টা 4 ঘন্টা পাম্পে সিরিয়াল লাগাই থাকি, পরে গ্যাস পাই ধরেন 50 টাকা 60 টাকার। চুলা জ্বালিয়ে স্বাভাবিক সময়ে 10 থেকে 15 মিনিটে যেখানে চাল সিদ্ধ হয়ে ভাত হয়ে যাওয়ার কথা, সেখানে বার্নারের সুইচ অনের পর ঘন্টা অপেক্ষা করেই কেবলমাত্র পানি ফোটাতেই হিমশিম খেতে হচ্ছে গৃহিণীদের। আমরা দুজনেই স্বামী স্ত্রী চাকরি করি, ঠিক আছে, অফিসিয়াল চাকরি করি। চাইছিলাম যে পানিটা ফুটাইয়া অফিসে যাব, ওখান তো গ্যাস অনেক কিছুই নেই। আমাদের রাত্রে রান্না করে রাখতে হয়, তারপরে বাচ্চার জন্য কোনো কিছু করা হয় না, তারপরে মাঝে মাঝে খাবার কিনে নিয়ে আসতে হয়। বাখারাবাদ স্টেশনে জরুরি মেরামতের পাশাপাশি শীতের চাপ সংকোচন এবং ব্যবহার বেড়ে যাওয়ায় এই সংকট বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। বাখরাবাদ শীতিনগঞ্জ লাইনের এই ইমার্জেন্সি মেনটেন্স কারণেই কিন্তু এই শীতটাতে এই অবস্থাটা আসলো। তাছাড়া শীতের সময় তো স্বাভাবিকভাবে ব্যবহারটা অনেক বেড়ে যায়, 20 to 25% বেড়ে যায়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্তমানে আবাসিক ও শিল্প খাতে গ্যাসের যে সংকট আছে তার সমাধানে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবনে তিনি সাংবাদিকদের জানান, আবাসিক সংযোগের সরবরাহ স্বাভাবিক হতে 2 থেকে 3 দিন এবং শিল্প খাতে 7 থেকে 8 মাস সময় লাগবে। এখন যে হঠাৎ করে যে ক্রাইসিসটা হয়েছে, এটার থেকে আমরা বেরিয়ে আসবো। দীর্ঘমেয়াদী ক্রাইসিস তো থাকবেই গ্যাসের। আশ্বস্ত করলাম, আমরা শিল্প খাতে যেভাবে কানেকশন দিচ্ছি সেভাবে এটা থাকবে। তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিন্তু আরও 7-8 মাস সময় লাগবে। যারা জ্বালানি খাতে পাইপলাইনে গ্যাস ব্যবহার করছেন তাদের ব্যাপারে কিন্তু একটা সংকেত বাণী যে গ্যাস কিন্তু আমাদের কমে আসবে। তো আমাদের সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এদিকে চট্টগ্রামে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও সংকট কাটেনি। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। সিএনজি স্টেশনগুলোতে ছিল দীর্ঘ লাইন। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় সিএনজি অটোরিকশা চালকদের। 1 ইউনিট গ্যাস নিতে অপেক্ষা করতে হয় অন্তত 3 থেকে 4 ঘন্টা। আর গ্যাস নিতে সময় বেশি লাগায় জমার টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে সিএনজি চালকদের। এছাড়া গ্যাসের চাপ কম থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। চট্টগ্রামে প্রতিদিন 50 থেকে 55 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। আর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র 25 থেকে 27 কোটি ঘনফুট গ্যাস। এতে গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গ্যাসের তো সমস্যা, অনেকে সিরিয়ালে বসে থাকি, তারাম দিন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকি।
গ্যাস আনবে। পয়সা থাকলে গাড়ির ইনকাম তুলতে পারি না, তারপরে গ্যাসও পাই না ঠিক মতে, এই সমস্যা। আজকে কয়দিন গ্যাস নিতেছি, গ্যাসের কোনো প্রেশার নাই, দীর্ঘ লাইন, অনেকক্ষণ সময় বেরিয়ে আমরা গ্যাস নিতে হয়। আর যে গ্যাস নেই ওই গ্যাস দিয়ে ভালোভাবে গাড়ি চালানো যায় না। কিরকম গ্যাসের প্রেশার নাই, একটা কথা সিরিয়াল বাই সিরিয়াল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে মাথাচাড়া দিতে পারেনি জঙ্গিবাদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে প্যারেড অনুষ্ঠানে তিনি কথা বলেন। গত বছরের শুরুতেও পুলিশ বাহিনী বিএনপি জামায়াতের নাশকতা শক্ত হাতে দমন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা দেন আরও 50,000 পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। রাজারবাগ পুলিশ লাইনে দৃষ্টিনন্দন প্যারেডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পুলিশ সদস্যরা। প্যারেডে নেতৃত্ব দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন নাহার। প্রথমবারের মতন একজন নারী কর্মকর্তার নেতৃত্বে অনুষ্ঠিত হলো পুলিশ সপ্তাহের প্যারেড। সালাম গ্রহণ করে পুলিশ সদস্যদের প্রতি দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তাদের আহ্বান জানান জনগণের সেবক হয়ে কাজ করতে। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা অর্জনে বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা। আমাদের এই উন্নয়নের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, আমি সবসময় মনে করি পুলিশ বাহিনী তাতে একটা বিরাট অবদান রেখে যাচ্ছেন। আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না থাকতো তো দেশের আর্থসামাজিক উন্নতি কখনোই সম্ভব হতো না। আমরা বাংলাদেশ পুলিশে আরো 50,000 নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনে সামর্থ্য বাড়াতে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদ চলছে, আল্লাহর রহমতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিশেষ করে পুলিশ যেভাবে সক্রিয়, তাতে এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। সেজন্য পুলিশ বাহিনীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সকল বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে। 2015 সালে সাহসিকতা, দক্ষতা এবং শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশের 102 জন সদস্যকে দেয়া হয় বাংলাদেশ পুলিশ পদক BPM এবং রাষ্ট্রপতি পুলিশ পদক PPM। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের পাঠানো সমন গ্রহণ না করায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে তা সাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও বেগম জিয়ার নিরাপত্তারক্ষীরা জানান, মঙ্গলবার বিকেল 5টার দিকে সমনটি নিয়ে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন আদালতের সমনজারিকারক সহ 2 জন। এ সময় বেগম জিয়ার বাসা থাকার পরও কেউ গ্রহণে আগ্রহ না দেখানোয় সমনটি দেয়ালে সেঁটে দিয়ে তারা চলে যান। সিএমএম কোর্টের একজন ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই সমনে আগামী 3 মার্চ বেগম জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। গত 21 ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ঘটনার পর তার বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত সোমবার শুনানি শেষে মামলা গ্রহণ করে সমন জারি করেন আদালত। বিএনপির রাজনীতি মোকাবিলা করতে না পেরেই সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, বেগম জিয়া তার বক্তব্যে আপত্তিকর কোনো মন্তব্য করেননি। এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য হীন উদ্দেশ্যে প্রণোদিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখবার জন্য এই ধরনের হীন মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়ে এই শাসক গোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে নির্মূল করবার ভয়াবহ চক্রান্তে লিপ্ত হয়েছে। এই মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মামলা সহ সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। প্রবাসী সময় আরো থাকছে। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ভুল চিকিৎসার বিচারের ক্ষেত্রে প্রচলিত আইনকে পাশ কাটিয়ে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের জোর তৎপরতা শুরু করেছেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে খসড়া হিসেবে পড়ে থাকা নিজেদের পছন্দনীয় রাজনীতিকে আইনের রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। চট্টগ্রামে প্রসূতি মায়ের মৃত্যুর পর মামলা এবং টানা 5 দিন ধর্মঘটের পর এ নিয়ে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে।
তবে আইনজীবীরা বলছেন প্রচলিত আইনের বাইরে অন্য কোনো আইন দিয়ে এই অপরাধের বিচার সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে কোনো অপরাধের বিচারের জন্য রয়েছে পেনাল কোড কিংবা ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির মতো সুবিন্যস্ত আইনি ব্যবস্থা। সে অনুযায়ী চট্টগ্রামের চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। এতে চিকিৎসকরা টানা 5 দিন ধরে বন্ধ রাখে বেসরকারি ক্লিনিক এবং রোগ নিরূপণী কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। শেষ পর্যন্ত চিকিৎসকরা ধর্মঘট থেকে সরে আসলো। এখন চলছে স্বতন্ত্র সুরক্ষা আইন প্রণয়নের চেষ্টা। কমপ্লেনের উপর ভিত্তি করে পিএমডিসি একটা তদন্ত কমিটি করে, যে রিপোর্ট আসে রিপোর্টের উপর ভিত্তি করে যদি কেস করা হয় এখানে কিন্তু আমাদের কোনো বাধা থাকবে না। আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য যাবে, ভেটিং থেকে আসার পরে তারপরে ক্যাবিনেটে পাস হবে। এক্ষেত্রে আইনজীবীরা বলছেন প্রেস কাউন্সিল কিংবা বার কাউন্সিল অ্যাক্টের বিধিমালা শুধুমাত্র নিজেদের পেশাকে পরিচালিত করার জন্য, কিন্তু ফৌজদারি অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইনেই তার বিচার হতে হবে। কোনো রং ট্রিটমেন্ট দিয়ে যদি কাউকে হত্যা করে তার মৃত্যু হয় তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী পরিচালিত হবে। এর আগেও চট্টগ্রামে অপারেশনের পর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ধর্মঘট করেছিলেন চিকিৎসকরা। প্রচলিত আইনের মুখোমুখি না হয়ে ধর্মঘটে যাওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন পেশাজীবীরা। চাপের মুখে যদি কোনো মামলা প্রত্যাহার হয় সেটি একটি অনৈতিক এবং আইন বহির্ভূত নজির সৃষ্টি হবে। প্রচলিত আইন, এই আইন দিয়েও তাদের যে ভুল ত্রুটি অবহেলা এটাও দিয়েও তাদের বিচার করা যায়। বিএমএ নেতারা জানিয়েছেন চিকিৎসক সুরক্ষা আইনের খসড়ায় অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার জন্য চিকিৎসকদের সাময়িক চিকিৎসা কার্যক্রম থেকে বিরত রাখা এবং সনদ বাতিল সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে তা হবে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টিকে মন্ত্রিসভা থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সংসদে সরকারের বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের সমালোচনা জরুরি বলে মনে করেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে গঠনতন্ত্র মেনেই পার্টির চেয়ারম্যান দলে পরিবর্তন এনেছেন বলে মন্তব্য করেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজকে আমরা সংগঠিত হচ্ছি এবং আজকে যে আমাদের দলের কো চেয়ারম্যান নিয়োগ করেছেন তার নেতৃত্বে পল্লুবন্ধুর উপদেশ এবং তার সহযোগিতা এবং তার নেতৃত্বকে সামনে রেখে আমরা এই দলকে অনেক দূর সামনে নিয়ে যাব। সরকারের বিভিন্ন কাজে যদি গণমানুষের মধ্যে ক্ষোভ থাকে, সন্দেহ থাকে, এগুলোকে সরকারকে জবাবদিহিতার মাধ্যমে আওতায় আমরা আনতে চাই এই জাতীয় সংসদের মাধ্যমে। এখানে আমাদের জাতীয় সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা রাখবেন এটাই আমরা কামনা করি। মন্ত্রী পরিষদে মন্ত্রীরা থাকাকালীন সময় সরকারের অংশ হিসেবে থাকলে আমরা আর বিরোধী দলীয় কার্যকর ভূমিকা পালন করতে পারি না। আমরা মহাজোট হিসাবে হয়তো ন্যাশনাল গভর্নমেন্টের অংশ হতে পারি, আমরা সকলে মিলে একটি সরকার করলাম যেখানে বিরোধী দল থাকবে না, সেই ধরনের অবস্থান অনেক সময় অনেক দেশে করা হয়। খুব ইমার্জেন্সি কোনো দরকার হলে আমাদের রোলটা অনেক সময় এরকম হয়ে যাচ্ছে। সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার এবং তাদের সংগঠন বিএলসিপিএস এর অনুমতি ছাড়া রিংটোন হিসেবে কিংবা মোবাইল ফোনে সঙ্গীত প্রচার না করার জন্য মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বিএলসিপিএস এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম কথা বলেন। মোবাইল ফোন অপারেটরদের বলবো মধ্যবর্তী এন্টিটিটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে আপনার বিএলসিপিএস কেই সেই এন্টিটির জায়গায় স্থলাভিষিক্ত করতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয় অনুমোদন দিবে বিএলসিপিএস কে। বিএলসিপিএস যাচাই বাছাই করে প্লাস কপিরাইট রেজিস্ট্রেশনের কাগজ তাদের কাছে জমা দিলে, এগ্রিমেন্ট তাদের কাছে জমা দিলে তারা আপনাদেরকে জানাবে এবং একটা কপি সংস্কৃতি মন্ত্রণালয়কে দেবে যে এগুলো আমরা সঠিক পেয়েছি এবং তাদের সিগনেচার আছে এবং এইগুলোকে আপনারা বাজারজাত করতে পারেন। প্রবাসের সময় আরো থাকছে। বুধবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ। চট্টগ্রামে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা। সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। এরই মধ্যে রেলমন্ত্রী স্বাক্ষরিত ভাড়া বাড়ানোর সংক্রান্ত চূড়ান্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই কার্যকর করা হবে বাড়তি ভাড়া।
তবে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রেলের যাত্রীরা। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত রেল বিমুখ করবে যাত্রীদের, এমনটাই বলছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। তবে রেলমন্ত্রী মনে করেন এই ভাড়া বাড়ানো হলে যাত্রীদের ওপর তেমন প্রভাব পড়বে না। সেলিয়া সুলতানের রিপোর্ট। 2012 সালে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণ দেখানোর পাশাপাশি ভাড়া যুগোপযোগীকরণের কথা বলে 50 থেকে 110% পর্যন্ত বাড়ানো হয় রেলের ভাড়া। বিশ্ববাজারে তেলের দাম কমা সত্ত্বেও আবারও লোকসানের কথা বলে 7.8% ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে রেল মন্ত্রণালয়। যাত্রীরা বলছেন এই বাড়তি ভাড়ার বোঝা চাপবে তাদেরই ঘাড়ে। তার যত টিকিট তার 10 গুণ মানুষ বেশি আছে তার লস কিভাবে? সরকার আমাদের উপর দিয়ে ট্যাক্স বিভিন্ন তুলছে, কিন্তু এটা ঠিক না। আমাদের দেশে মানুষের সেবার জন্য কোনো সেকশন নেই, ওরা ইচ্ছা মতন মানুষকে শোষণ করে। কমে পয়সার জন্য টেনে, আর বাসে গেলে বেশি পয়সা চাচ্ছে। রেল কর্তৃপক্ষের হিসেব মতে 2010 সালে রেলের লোকসান ছিল 758 কোটি টাকা। 2012 সালে ভাড়া বাড়ানোর পরও 2014 সালে তা বেড়ে দাঁড়ায় 803 কোটি টাকা। যাত্রী পরিবহন 2011-12 ও 12-13 অর্থ বছরে কমেছে 36 লক্ষ। 2011 ও 14 সালের ব্যবধানে পণ্য পরিবহন কমেছে 1,81,000 টন। এছাড়া সেবার মান, রেলের পরিবেশ ও শিডিউল বিপর্যয়ের সমস্যারও মোটা দাগে পরিবর্তন ঘটেনি গত কয়েক বছরে। ভাড়া বৃদ্ধি করে কোনো সময়ই ব্রেক ইভিনে আসাটা ডিফিকাল্ট। পরিকল্পনা মাফিক এটাকে আগায় নিতে হবে। রাস্তার সাথে সংযোগটা আরো বাড়াইতে হবে, অন্যদিকে নৌপথের সাথে বাড়াইতে হবে। রোলিং স্টকগুলোর ইউজ খুব কম হয়। ওয়ার্কশপগুলোকে যদি ভালোভাবে চালু করা যায় তাহলে অনেক বগি ইঞ্জিন কিন্তু আমরা কম দামে এখানে তৈরি করতে পারি। তবে এই ভাড়া আদায়ে যাত্রীদের সমস্যা হবে না বলে মনে করেন রেলপথ মন্ত্রী। 7.8% বাড়ানোর একটা চিন্তা ভাবনা আছে। এতে নিম্ন পর্যায়ের যাত্রী যারা তারা মোটেই এফেক্ট হবেন না। ভাড়া বৃদ্ধি করার মূল লক্ষ্য হইল যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং রেলের যে ক্ষতি হয় বছর বছর ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। এদিকে যাত্রীরা বলছেন যাত্রীদের উপর বাড়তি ভাড়া না চাপিয়ে বরং রেলপথকে আরো বেশি নিরাপদ, সেবার মান বৃদ্ধি এবং যাতায়াতের উপযোগী করে যাত্রীদের আরো আকৃষ্ট করার দিকে নজর দেওয়া প্রয়োজন রেল মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন জানিয়েছেন খুব শিগগিরই বাসাবাড়ির আশেপাশে এবং রাস্তার পাশে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। এরপরও যদি কেউ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে তাহলে জরিমানার ব্যবস্থা করা হবে। পরিচ্ছন্নতা বছর 2016 উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসি কার্যালয়ের সামনে এক সচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনা সহ সব কার্যক্রমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আজকের এই অনুষ্ঠানে তাহলে কিন্তু আমাদের শহরে পাহাড় কমন সমস্যা, এই শহরে সমস্যার কোনো শেষ নেই। আমাদের রাস্তাঘাটের সমস্যা রয়েছে, আমাদের বিদ্যুতের স্ট্রিট লাইটগুলোর সমস্যা রয়েছে, আমাদের বিভিন্ন সেবামূলক সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি সচেতনতা সৃষ্টি করবার জন্যে, এইটাকে আমরা কনফার্ম করবার জন্যে। যখন দেখবো যে না মানুষের মধ্যে মেসেজ গিয়েছে, কিন্তু তারপরও কিছু মানুষ তো থাকে একটু শক্ত না হলে হয় না, কি করব? যেখানে সেখানে আবর্জনা ফেলে কিন্তু আমি জরিমানার ব্যবস্থা করব। এবার প্রবাসের খবর। 40তম কলকাতা বইমেলায় উদ্বোধন করা হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। মঙ্গলবার যৌথভাবে প্যাভিলিয়নের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদ, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। বাংলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামী ফাউন্ডেশন ছাড়াও সরকারি বেসরকারি প্রায় 40টি প্রকাশনী সংস্থা এই প্যাভিলিয়নের স্টল সাজিয়েছেন। এর আগে সোমবার ঘণ্টা বাজিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিভিয়ার প্রখ্যাত সাহিত্যিক ম্যাগেলা বাউদোইন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও ওই অনুষ্ঠানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশু উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 2 ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপন করা হবে। প্রায় 3.5 বছর বন্ধ থাকার পর আবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার খোলার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন আভাস দিয়ে আমিরাতের শেখ পরিবারের সদস্য শেখ আহমেদ বিন মোহাম্মদ জানিয়েছেন বাংলাদেশিদের জন্য শিগগিরই নিয়োগ ভিসা চালু করা হবে। মঙ্গলবার শারজায় BMW প্রেস্টোল অটোমোবাইলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকাতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান। অনুষ্ঠান উপস্থিত ছিলেন শারজাহ শেখ পরিবারের আরেক সদস্য শেখ আহমেদ বিন মোহাম্মদ আল কাসিমি।
মোরামকো গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও দুবাই বিজনেস কাউন্সিলের সহ সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক। এছাড়াও দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের লেবার কাউন্সিলর মিজানুর রহমান সহ প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবসরের পর বিচারপতিরা রায় লিখতে পারবেন কিনা এ বিষয়ে সংসদে অনির্ধারিত আলোচনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় 10ম জাতীয় সংসদের 8ম অধিবেশনে আলোচনায় অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। জাজমেন্ট ডিক্লেয়ার করার পরে রিটায়ার্ড হয়ে যদি কোনো জাজমেন্ট লেখা হয় সেটি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, এটি যদি অসাংবিধানিক হয়, এটি যদি অগণতান্ত্রিক হয়, তাহলে রাষ্ট্রের সকল ভিত্তিই তো অসাংবিধানিক হয়ে যায়, ইনক্লুডিং দি চিফ জাস্টিস হিমসেলফ। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মনে করেন যে এই আওয়াজটি খারাপ, তিনি এই আওয়াজটি বন্ধ করে তিনি অন্য কিছু করতে চান, তাহলে তাকে রিট্রোস্পেক্টিভ কিছু করা যাবে না। আমাদের যে সংবিধান, তার কোনো আর্টিকেলে এই কথা লেখা নাই যে বিচারপতি তার অবসর গ্রহণ করার পরে তিনি আর রায় লিখতে পারবেন না। এবং এই কথাটা লুফে নিয়ে তারা বললেন সকল কাজকর্ম যা হয়েছে, রায় যেহেতু পরে লেখা হয়েছে, সবকিছুই অসাংবিধানিক, তাদেরকে আবার সংবিধান পড়তে হবে। নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নৌমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেক নৌযান শ্রমিককে নিয়োগপত্র ও পরিচয়পত্র দেয়া, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবি পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় সভায়। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। গত 6 বছর ধরে শীতে হাড় কাঁপানো ঠান্ডা আর গরমে উচ্চ তাপমাত্রায় চরম আবহাওয়ার শিকার ওই অঞ্চলের মানুষ। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, ভৌগোলিক অবস্থানের কারণেই এসব জেলায় শীত ও গরম বেশি অনুভূত হয়। চুয়াডাঙ্গা ঘুরে এসে কুষ্টিয়া প্রতিনিধি এস.এম. রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। তীব্র শৈত্যপ্রবাহের কারণে মাস জুড়ে তেমন দেখা মেলেনি সূর্যের। এ সময় দুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ জেলায়। আর মাঘের শুরুতে শীতের দাপট বেড়ে গেছে আরো। ঘন কুয়াশার সঙ্গে কয়েকদিনে গুড়ি গুড়ি বৃষ্টি শেষে হিমেল হাওয়া। এরপর থেকে চলা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চুয়াডাঙ্গা এমন শীত, হাত দেখা হয়ে যাচ্ছে, হাতে কাজ করছে না। শীতে যে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরোনোর কোনো কায়দা নেই। প্যাসেঞ্জার হচ্ছে না, গাড়ি চালাতে পারছে না। প্রচন্ড শীতের কারণে জেলার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আর অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া এবং ডায়রিয়া হওয়ার কারণে আমি আমার বাচ্চাকে এই হসপিটালে ভর্তি করানো হয়েছে। বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া এই রোগ দুটো ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আমাদের যে বর্তমানে যে ধারণ ক্ষমতা, তার 3 থেকে 4 গুণ রোগী বর্তমানে ওয়ার্ডে ভর্তি আছে। আবহাওয়া অফিসের পরিসংখ্যানে দেখা যায় 2010 সাল থেকে চলতি বছর পর্যন্ত এই জেলাটি শীতের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা এবং গরমের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করেছে। প্রতি বছর শীতের সময় কনকনে ঠান্ডা আর গরমে অসহনীয় তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া বিভাগের কর্মকর্তা বলছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে জেলার উচ্চতা উত্তর পশ্চিমাংশে বেশি ও দক্ষিণ পূর্বাংশে কম হওয়ায় এমন আবহাওয়া সৃষ্টি হচ্ছে। চুয়াডাঙ্গাতে ভৌগোলিক অবস্থানগত কারণে গরমের সময় একটু গরমের তীব্রতাটা একটু বেশি হয় এবং শীতের সময় শীতের তীব্রতাটাও অনেকটা বেশি থাকে। সীমান্তবর্তী এ জেলায় আয়তন 1177 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 11.5 লাখ। সময় সংবাদ, কুষ্টিয়া। গত কয়েকদিন ধরে চলতে থাকা মৃদু শৈত্যপ্রবাহ আগামী 2-1 দিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর নদী অববাহিকায় ও এর আশেপাশের এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কথা বলছি, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং আজকেও যথেষ্ট শীত অনুভূত হচ্ছে। যেটা হয়েছে যে কুয়াশার পরিমাণটা গত দুদিনের তুলনায় কিছুটা কমেছে, যদিও আজকেও কুয়াশা পড়েছে। বিশেষ করে ঘন কুয়াশাটা নদী অববাহিকায় থাকবে, এখনো নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। আর এখন যে শৈত্যপ্রবাহটা বয়ে যাচ্ছে এটা এখনো অব্যাহত থাকবে, তবে তাপমাত্রাটা কালকে বা পরশুদিন ঠিক এটা থেকে খুব একটা পার্থক্য আমরা আশা করছি না। নরসিংদীতে পরকীয়া জেরে শিশু শিহাবুর রহমান পায়েল হত্যার দায়ে মা আফরোজ সুলতানা নুপুরের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রেমিক গাজী আব্দুস সালামের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারিক আদালতের দণ্ড নিশ্চিতকরণ এবং খালাস চেয়ে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি ANM বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2006 সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ায় পরকীয়ার জেরে 3.5 বছরের শিশু পায়েল নিহত হন। এ ঘটনায় পায়েলের সিঙ্গাপুর প্রবাসী পিতার করা এক মামলায় 2009 সালে পায়েলের মাকে যাবজ্জীবন ও মায়ের প্রেমিক আব্দুস সালাম ওরফে উজ্জ্বলকে মৃত্যুদণ্ড দেন আদালত। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক সেমিনারে আহ্বান জানান তিনি। প্রাইভেট সেক্টরকে আমরা যদি উৎসাহিত করতে পারি এবং প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে, তাহলেই আমাদের এই ট্যুরিজমের ক্ষেত্রে আমরা অনেক দূর আমরা এগোতে পারবো। আমরা কিন্তু প্রথম টার্গেটটা করেছি আমাদের ডোমেস্টিক ট্যুরিজম, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে যেটা অসুবিধার ব্যাপারটি সেটাও আমার বলে রাখা প্রয়োজন। অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে জড়িত। আমি সাবরাঙে আপনার এক্সক্লুসিভ ট্যুরিজম করবো, কিন্তু আমার যদি রোডসের হাইওয়ে রাস্তা না করে দেয়, আবার যদি রেলওয়ে মন্ত্রণালয় যদি আমার লাইনটা না করে দেয়, তাহলে আমার ওখানে গিয়ে আমি কিন্তু সাবরাঙে এক্সক্লুসিভ ট্যুরিজম করে কোনো বিদেশিকে আকৃষ্ট করতে পারবো না। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার হোমস শহরে আলাদা বোমা হামলায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 24 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবারের এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী IS। প্রত্যক্ষদর্শীরা জানান, হোমসের আল জাহারা আবাসিক এলাকায় প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পরেই আরেকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। একটি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলা চালানো হলেও এতে বহু বেসামরিক লোকও হতাহত হয়। সিরিয়া বিষয়ে জেনেভায় আগামী 29 জানুয়ারি শান্তি আলোচনা শুরুর নতুন তারিখ ঘোষণার পরই এ হামলার ঘটনা ঘটল। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কুর্দি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে সিরিয়ার শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছেন। অন্যথায় আলোচনার সফলতার মুখ দেখবে না বলেও মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে সতর্কতা উচ্চারণ করেন লাভরভ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 11তম আসর। দুই দলেরই লক্ষ্য প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস দিয়ে বিশ্বকাপ শুরু করার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। পরিসংখ্যান ও ইতিহাসের পাতা ফিকে হয়ে যায় সম্প্রতি পারফরমেন্সের বিচারে। তাই তো অনূর্ধ্ব-19 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফেভারিটের তকমাটা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বদলে থাকছে প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশের। কারণ দুদলের গেল 16 দেখায় দাপট দেখিয়েছে টাইগার যুবারা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সর্বোচ্চ পঞ্চম হওয়া যুবাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করেছে বাংলাদেশ। প্রায় 1.5 বছর একসাথে থাকা ইয়াং টাইগাররা অ্যাওয়ে সিরিজের সাথে ঘরের মাঠেও খেলেছে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে মিজানুরের শিষ্যরা। দাপুটে জয় পেয়েছে বিশ্বকাপের প্রস্তুতির শেষ দুটি ম্যাচেও। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বিশ্বকাপ যাত্রা শুরু করবে স্বাগতিকরা। 1.5 বছর আগে থেকে যে যখন প্রিপারেশন নিয়েছি, কোন ফার্স্ট ম্যাচটা লক্ষ্য নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম আর কি। ওদের স্ট্রেংথ উইকনেস সম্বন্ধে আমরা খুব ভালোভাবে জানি। আমাদের প্রত্যেকটা ছেলে ওদের প্রত্যেকটা ছেলেকে খুব ভালোভাবে চিনে এবং জানে। আমাদের টিমের ভিতরে এই জিনিসটা অনেক ভালো যে টপ অর্ডাররা যদি ভালো খেলে, যারা পিছনে আছে তারা খুব ভালো ফিনিশিং দিচ্ছে, এবং টপ অর্ডাররা যদি ফেল করে এবং লাস্টের ব্যাটসম্যানরা খুব ভালো ধরে ইনিংসটাকে বিল্ড আপ করতেছে। সো এই জিনিসটা একটা টিমকে অনেক উপরে যেতে সাহায্য করে। সেই সাথে স্বাগতিক হওয়ার চাপ নয়, সুযোগটা নিতে চায় বাংলার যুবারা। আর দক্ষিণ আফ্রিকার লক্ষ্য
দ্রুতই কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে শিরোপার ধারা অব্যাহত রাখা আর আসরের প্রথম ম্যাচটা ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। দর্শক থাকবে আমাদের, সবসময় সাপোর্ট করবে আমাদেরকে, অবশ্যই এটা আমাদের অনুপ্রেরণার একটা জায়গা। বাংলাদেশ খুব শক্তিশালী প্রতিপক্ষ, ঠিক আমাদের মতো, তাই আমাদের লক্ষ্য থাকবে ম্যাচে যত সম্ভব কম ভুল করে পরিকল্পনা বাস্তবায়ন করা, কারণ প্রথম ম্যাচটা সবসময় একটু বেশি গুরুত্বপূর্ণ। গেল বছর জুনে স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে 6-1 জিতেছিল বাংলাদেশের যুবারা। শায়লা পারভীন, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো চট্টগ্রাম। 2 ভেন্যুকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে 5 স্তরের নিরাপত্তা বলয়। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যাও। এদিকে ম্যাচ আয়োজনের জন্য 2টি স্টেডিয়ামে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। 12 বছর পর আবারও বাংলাদেশে বসছে যুব বিশ্বকাপের আসর। টাইগার যুবারা অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ করলেও কখনো পায়নি সর্বোচ্চ সাফল্য। তবে এবার ইয়াং টাইগারদের উপর যেমন থাকছে প্রত্যাশা, তেমনি আয়োজকদের জন্য থাকছে চ্যালেঞ্জ। তা হলো সফলভাবে আসর আয়োজনের, যার জন্য অবশ্য পুরোপুরি প্রস্তুত সাগর পাড়ের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এছাড়া আইসিসির এই ইভেন্ট দিয়েই 82তম টেস্ট ভেন্যু এম এ আজিজ স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফিরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তাটা আরেকটু জোরদার করে আমরা চেষ্টা করছি, বিভিন্ন এজেন্সির সাথে কোঅর্ডিনেট করে। আশা করি প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপগুলির মতো বিগ ইভেন্টের মতো এইটা আমরা সাকসেসভাবে শেষ করতে পারবো। বিশ্বকাপ উপযোগী করার জন্য যা যা করণীয় বিসিসিবির সহযোগিতায় আমাদের এম এ আজিজ স্টেডিয়ামের যারা গ্রাউন্ড স্টাফ এবং কর্মকর্তা আছে তাদের সহযোগিতায় মাঠটা এখন একদম আন্তর্জাতিক মানের হয়ে গেছে। খেলা চলাকালীন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার প্রয়োজন আমরা তা করেছি। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছি এবং সেখানে প্রায় সহস্রাধিক পুলিশ সেই নিরাপত্তার কাজে মোতায়েন থাকবে। ছোটদের বিশ্বকাপ হলেও এ নিয়ে চট্টগ্রামে নেই তেমন কোনো উত্তেজনা। টিকিট বিক্রি শুরু হলেও কাউন্টারগুলো ছিল একেবারেই ফাঁকা। বিসিবির পক্ষ থেকে প্রচারণা না থাকার কারণেই যুব বিশ্বকাপ নিয়ে আগ্রহের ঘাটতি বলে মনে করেন টাইগার সমর্থকরা। এটা প্রচারণা তেমন একটা নেই বললেই চলে, আরও যদি প্রচার প্রসার হয় তাহলে আমাদের ক্রিকেট সাইড অনেক ডেভেলপ হবে। টিকিট বিক্রি হচ্ছে মোটামুটি, তবে আগের মতো চাহিদা নেই, একটু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হওয়ার কারণে একটু কম। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল 2006 সালে। সেবার যুবারা 5ম স্থান অর্জন করেছিল। তবে এবার আসরের অন্যতম ফেভারিট থাকায় বাংলাদেশ দল বিশ্বকাপ জয় করবে এমন প্রত্যাশা টাইগার সমর্থকদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সিলেটেও অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। সিলেটের 2 ভেন্যুর নিরাপত্তায় রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়ায় অংশ নেন 17 পদাতিক ডিভিশনের 2টি কোম্পানির সদস্যরা। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের 2 ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে যে কোনো আপৎকালীন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে 17 পদাতিক ডিভিশনের সদর দপ্তরে অবস্থান করবে এই রিজার্ভ ফোর্স। মহড়ায় 17 পদাতিক ডিভিশনের কমান্ড ও ইনফেন্ট্রি কোম্পানির সদস্যরা অংশ নেন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের বি গ্রুপের 5টি ম্যাচ হবে সিলেটের 2 স্টেডিয়ামে। 28 জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। একই দিনে জেলা স্টেডিয়ামে খেলবে কানাডা ও শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী, আরো 50,000 পুলিশ নিয়োগের ঘোষণা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন সাটানো হলো বেগম জিয়ার বাড়ির গেইটে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না বলেই এই হয়রানি, মন্তব্য মির্জা ফখরুলের। কাটেনি গ্যাস সংকট, বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ। সমস্যার সমাধানে তিতাস আরও একদিন সময় চাইলেও মন্ত্রী বললেন লাগবে 2-3 দিন। সেবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। ক্ষুব্ধ যাত্রীরা, রেলমন্ত্রী বলছেন তেমন প্রভাব পড়বে না। এবং ভুল চিকিৎসার বিচারে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। আইনজীবীরা বলছেন অপরাধের বিচার হবে প্রচলিত আইনেই।
এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটি সেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।